সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি, ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ। সোহরাওয়ার্দী উদ্যান মাদক মুক্ত করার আশ্বাস। একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে। উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে। যমুনা অভিমুখে জগন্নাথ শিক্ষার্থীদের লং মার্চে পুলিশি অ্যাকশন, জড়িতদের বিচার চেয়ে চলছে কাকরাইলে অবস্থান। এটার বিচার না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আমরা এই স্থান ত্যাগ করব। পুলিশ আমাদের গুলি করে, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড হামলা করে, ইট পাটকেল মারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মানুষের অর্থনীতি গড়ে তোলার তাগিদ প্রধান উপদেষ্টার। বন্দর পরিদর্শনের পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কালুরঘাটের নতুন সেতু। টাকার বিপরীতে ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা গভর্নরের। আগামী মাসে পাওয়া যাবে IMF এর ঋণের 2 কিস্তি। সিলেট মৌলভীবাজারে পুশিন করা 60 জনকে আটক করেছে বিজিবি। ভারতের তৎপরতায় বাড়বে ঢাকা দিল্লি টানাপোড়েন, মত বিশ্লেষকদের। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে কর্মী সমর্থকদের বিক্ষোভ। আদালতের রায় না মানলে টানা কর্মসূচির হুঁশিয়ারি। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে উল্লেখ করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদক সেবী এবং ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হল এবং প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরানোর দাবিও জানান তিনি। এদিকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাহরিয়ার আলম সাম্যের জানাজা। এর আগে সকালে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশে ডাক দেয়, বিবৃতি দেয় ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য। এই হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই হত্যার ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অর্ধ দিবস বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোন চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। এদিকে সাম্য হত্যার দ্রুত বিচার, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিকেলে শাহবাগ থানায় স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শাহবাগ থানা লাগোয়া এলাকায় খুনের মতো ঘটনা মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করার জন্য ক্যাম্পাসের ভেতরের গেট 2টি স্থায়ীভাবে বন্ধের দাবিও জানানো হয়েছে। এটা বন্ধ করতে না পারলে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দীতে এসে মাদক গ্রহণকারীদের বেশিরভাগই বহিরাগত। এলাকাটিকে মাদক মুক্ত করতে যা যা করা দরকার সবই করা হবে। সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আমরা চাচ্ছি যে আমাদের যে একটা ইসে থেকে মানে ভিতর থেকে মানে অন্তর থেকে
মানে আমরা একটা সমন্বিত একটা প্রয়াস তৈরি করে এটাকে আমরা নির্মূল করার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ আমরা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান। বিক্ষোভ হয়েছে সাম্যের এলাকা সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সেই সাথে বিচার নিশ্চিতেরও আহ্বান জানান ছাত্রদল নেতাকর্মীরা। অন্যদিকে দুপুরে ঝালকাঠি রামতল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন বক্তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগও চান তারা। এছাড়া সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা। কলেজ ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, ব্যবসায়ী শিক্ষা ভবন, কলা ভবন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। অস্থিরতা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর সহ 3 দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, জল কামান এবং লাঠিচার্জ করেছে পুলিশ। প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের সাজা না হলে দিয়েছে টানা কর্মসূচির ঘোষণা। মিছিল নিয়ে হেয়ার রোডের প্রবেশ মুখে আসতেই শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছোড়ে পুলিশ। প্রয়োগ করা হয় জল কামান। শিক্ষার্থীরা তখনও ছত্রভঙ্গ না হওয়ায় তাদের পিছু হটাতে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আহত হয় বেশ কজন। আমাদের হাতে কিছু ছিল, ইট ছিল না, তারপরও আমাদের বন্ধের উপর টিয়ার মারা হয়েছে ভাই। সরাসরি গায়ের উপর টিয়ার শেল মারছে পুলিশ। ভিতরে মানুষ অবস্থান নিছে, দেওয়ালের উপর ইট মারছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অন্যদিকে মত দেওয়ার জন্য এই হামলা করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে অবস্থানকালে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রছাত্রীরা। পরে কাকরাইল মসজিদের সামনে এসে তারা অবস্থান নেয়। পূর্বে যেভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে এখনো ঠিক সেভাবেই নির্যাতন করা হচ্ছে, কোনো পার্থক্য নেই। অমানবিকভাবে লাঠিচার্জ করা শুরু করছে। যারে পাইছে টিচাররা ছিল, টিচারদেরকেও লাঠিচার্জ করছে। কি অপরাধ করছে আমরা? আমাদের অধিকার চাইছে এটাই। হাসনাত ছাড়ে আসে নাই, রাতে যমুনায় থাকে নাই, তারা যমুনায় লং মার্চ করে নাই। উড়ে আসলে পারে ঠান্ডা পানি সবকিছু নিয়ে আপ্যায়ন করে, আর জগন্নাথ আসলেই তো সমস্যা। শিক্ষার্থীদের উপর এমন হামলার তীব্র নিন্দা জানান লং মার্চে অংশ নেয়া শিক্ষকরাও। বলেন, হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। সেই 3টা দাবির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে এখানে বক্তব্য আসতে হবে যে সেটা মেনে নেওয়া হয়েছে। এইটা পেলেই আমরা এই স্থান ত্যাগ করবো, অন্যথায় আমরা এখান থেকে সরব। সাধারণত ব্যারিকেড থাকলে ব্যারিকেড ভাঙতে ধস্তে হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সে কথা বলে, আলোচনা করে। যেখানে শিক্ষকরা আছে তার সাথে একটা কথা বললো না, তারা অ্যাকশনে গেল। এইটা তো ফেসিবুদের সময় হয় নাই। হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলেও সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভিসিও যোগ দেন শিক্ষার্থীদের সাথে। এর আগে 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যমুনার উদ্দেশ্যে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। পথে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভাঙে তারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে বাংলাদেশের সর্বস্তরে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুরে ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা নার্সিংকে অনার্স সমমান দিতে হবে, নতুবা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে নার্সরা পেশাগত এবং প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরি ক্ষেত্রে হতে হচ্ছে অবহেলা ও বঞ্চনার শিকার। এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়ে দাবি মেনে নিতে আলটিমেটাম দেন। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন নার্সিং শিক্ষার্থীরা।
পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে সেটার নির্ধারণ করবে ছাত্র সমাজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ব্যবসাকেন্দ্রিক সভ্যতা বাদ দিয়ে মানুষের অর্থনীতি গড়ে তুলতে হবে। দীর্ঘ সময় পরে হলেও সমাবর্তনের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৯ বছর পর সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তার উপর প্রধান অতিথি এই ক্যাম্পাসের সাবেক শিক্ষক ও বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ম সমাবর্তনে অংশ নেয় ২৫,৫৮৬ শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো উপস্থিত হন ক্যাম্পাসে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার শিক্ষক জীবনের স্মৃতিচারণ করেন। বলেন, ১৯৭৪ সালে দুর্ভিক্ষ দেখে মানুষের জন্য কিছু করার চিন্তা থেকেই আসে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আইডিয়া। জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম। অন্তর্বর্তী সরকার প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। বর্তমান বিশ্ব ব্যবসা কেন্দ্রিক সভ্যতা, যা কিনা আত্মঘাতী উল্লেখ করে প্রফেসর ইউনূস কল্যাণমুখী সভ্যতা গড়ে তোলার উপর জোর দেন। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে। নিজেদের স্বপ্ন থাকতে হবে। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে হবে। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরনে গাউন, মাথায় টুপি আর হাতে সনদপত্র। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আজীবন আরাধ্য এই স্বপ্নের নাম সমাবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধরা এই স্বপ্ন ধরা দিল দীর্ঘ ৯ বছর পর। তাই তো আনন্দে আত্মহারা গোটা ক্যাম্পাস। এই আনন্দের উপলক্ষ যেন নিয়মিত আসে, সেটাই দাবি করছে শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এনসিটি ইয়ার্ডে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত হলে 7 সিস্টার্স সহ পার্শ্ববর্তী দেশগুলো লাভবান হবে। পরে সার্কিট হাউসে পৃথক অনুষ্ঠানে নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। সকালে এনসিটি ৪ নম্বর গেট দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এক সভায় বন্দরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কিত মাল্টিমিডিয়া ডকুমেন্টেশন প্রত্যক্ষ করেন তিনি। পরে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে এবং সক্ষমতা বাড়াতে বিশ্বসেরা বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত হলে পার্শ্ববর্তী দেশগুলো লাভবান হবে বলে জানান তিনি। শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত।
যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা, যা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি। 11,560 কোটি 76 লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য নতুন রেল কাম সড়ক সেতুটির কাজ 2029 সালে শেষ হওয়ার কথা। এরকম যারা কাজে নিয়োজিত আছেন। সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়ক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এটা সবার সমস্যা, সবাই আমরা যেন সমবেতভাবে সমাধান দিতে পারি। সভা শেষে দক্ষিণ কাট্টলী এলাকায় প্রস্তাবিত হার্ট ফাউন্ডেশন হাসপাতালের 23 একর জমির দলিল হস্তান্তর করেন তিনি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। IMF এর শর্ত মেনে বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে ডলারের বিনিময় হার। এর মধ্য দিয়ে সম্পন্ন হলো সংস্থাটির সাথে স্টাফ লেভেল এগ্রিমেন্ট। জুনের মধ্যেই IMF ঋণের 2 কিস্তি ছাড় হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে নজরদারির আওতায় থাকবে ডলার বাজার। অস্থিতিশীল করার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির 3 কিস্তিতে 231 কোটি ডলার ছাড় করেছে IMF। শর্ত পূরণ না হয় আটকে যায় চতুর্থ এবং পঞ্চম কিস্তি। ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে না দেয়াই বেঁকে বসে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকও অনড় থাকে। তবে সেই অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর। বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল আছে, তাই এখনই ডলার বাজার ভিত্তিক করার উপযুক্ত সময়। আমরা অপেক্ষা করছিলাম সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারবো। আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি। আমরা আজকে থেকেই সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু হচ্ছে বাংলাদেশে। এই এগ্রিমেন্টটা আজকে যেটা হলো, এটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট। এটা IMF এর বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে অ্যাপ্রুভ করা হবে। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই স্থিতিশীল রয়েছে বিনিময় হার। সামনের দিনেও এ ধারা অব্যাহত থাকবে। কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। ডলার বাজার স্থিতিশীল রাখতে 500 মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে। যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার, আমরা সেটাকে প্রতিহত করব। 500 মিলিয়ন ডলার আমরা সেট অ্যাসাইড করে রেখেছি, যদি প্রয়োজন হয় আমরা ইন্টারভিউ করব। IMF এর সাথে সমঝোতা হয় সংস্থাটি থেকে 130 কোটি সহ বিশ্বব্যাংক, ADB সহ বিভিন্ন সংস্থা থেকে জুনের মধ্যে মোট 350 কোটি ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে বলেও জানান গভর্নর। বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে, অন্যান্য জায়গা থেকে আমরা ব্যাপকভাবে সহায়তা পাবো। আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় 3.5 বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে। কাজেই আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইমপ্রুভ করবে, সেটাই আমরা আশা করি। ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করা হলেও দামে খুব একটা প্রভাব পড়বে না। মূল্যস্ফীতির উপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে এ অবস্থা ধরে রাখতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা থাকা জরুরি বলেও মনে করেন গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খবরের শুরুতে জানাচ্ছিলাম যে 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থা সহ নানান দাবিতে অবস্থান করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে সেখানে যোগ দিয়েছে উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরাও। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কাকরাইলে আছেন তিনি। ফয়সাল, শিক্ষার্থীরা কি বলছেন, কতক্ষণ অবস্থান করবেন তারা, জগন্নাথের ভিসি এসে কথা বলেছেন কিনা একটু সেগুলোও জানাবেন আমাদের।
ফয়সাল, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে মার্চ টু যমুনা 3 দফা দাবিতে তারা আজকে লং মার্চ করেছে। সেই লং মার্চ টু যমুনা যে প্রধান উপদেষ্টা বাসভবনটি ছিল সেখানে সেই উদ্দেশ্যে তারা আজকে যাত্রা করেছিলেন সকালে, কিন্তু তাদের সেই লং মার্চটিকে কাকরাইলের যে মসজিদ আছে সে মৎস্য ভবন এলাকাতে তাদের সেই লং মার্চটিকে আটকে দেয় পুলিশ, এবং একটা পর্যায়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল সহ জলকামান সহ তাদের উপরে পুলিশের যে অ্যাকশন ছিল সেই অ্যাকশনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আজকে যে কাকরাইলের যে মোড়টি রয়েছে সেখানে তারা এখনো পর্যন্ত অবস্থান করছেন। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3টি দাবি রয়েছিল, আবাসন সংকট সমাধান সহ তাদের যে নতুন ক্যাম্পাসটি তৈরি হওয়ার কথা রয়েছে, সেই কাজটি যাতে দ্রুত গতিতে সেই কাজটি যাতে বাস্তবায়ন করা হয় সেই দাবি সহ আরও একটি দাবি রয়েছিল, যেটি তাদের যে আগামী 25-26 অর্থ বছরের যে বাজেটটি রয়েছে সেটি যাতে কোনো রকম কাটছাট না করে অনুমোদন করা হয়। এই 3টি দাবিরই তো তাদের ছিলই, এর সাথে কিন্তু আজকে এই মুহূর্তে আরও একটি দাবি যুক্ত হয়েছে। তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার যে ঘটনাটি ঘটেছে সেখানে শিক্ষার্থী সহ নারী শিক্ষার্থীরাও আহত হয়েছেন। তারা বলছেন যে এই হামলার ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, যেই সকল পুলিশ কর্মকর্তারা এই হামলায় জড়িত ছিল তাদের সকলের তাৎক্ষণিক বিচার করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন তাদের এই দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা কাকরাইলের এই যে মোড়টিতে তারা অবস্থান করছেন সেটি থেকে তারা উঠবেন না বা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করবেন না। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর। 8 বছর পর নিজ গ্রামে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে এবারে যাওয়াটা একেবারেই অন্যরকম। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে কাছে পেয়ে আপ্লুত গ্রামের মানুষও। বিকেলে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের সাথে আনন্দঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শ্লোক বলার পাশাপাশি স্মৃতিচারণ করলেন শৈশবের। যেখানে জন্ম, বেড়ে ওঠা, কেটেছে শৈশব, সেই গ্রামের ছেলের এবারের ফেরাটা একটু অন্যরকম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও যেন আপ্লুত। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে হাটহাজারীর বাথুয়া গ্রামে আজ যেন ঈদের আনন্দ। বিকালে চিরচেনা পথ ধরে নিজ গ্রামে পৌঁছানোর পর প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন ডক্টর ইউনূস। এই কৃতি সন্তানকে দেখতে ভিড় করেন পুরো এলাকার মানুষ। উনি এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করতেন, সবার খোঁজ খবর নিতেন। উনি না আসলেও কিন্তু এলাকাবাসীর প্রতি ওনার একটা আছে, সবার প্রতি বিভিন্ন সময় উনি ফোন করে জিজ্ঞেস করতেন এলাকাবাসীর মানুষজন কেমন আছে, কেমন করছেন। অনেক সময় ওনার সাথে দেখা হয়েছে, আগেও আসছে, কিন্তু আজকে যেভাবে উনি আসছেন আমাদের জন্য এটা অনেক গর্বের ব্যাপার এবং আমরা এটাতে অনেক আনন্দিত। আমাদের আজকে ঈদের দিনের মতো এখানে এত খুশি লাগতেছে, সবাই আসতেছে ওনাকে দেখার জন্য। ওনাকে দেখার আশা নিয়ে আমি শুধু প্রবাসী আমেরিকা থেকে এসেছি। আমার বাড়ি মহড়াতে, ওনার প্রতিবেশী আছে, তো স্যারকে কাছ থেকে একটু দেখবো সে প্রত্যাশা নিয়ে এখানে আসেছে। আসলে হয়তো ওনার খুব কাছে কেউ যেতে পারছে, কেউ পাচ্ছে না, কিন্তু দূর থেকে ওনাকে এক নজর দেখার জন্য কি আগ্রহের সাথে যে মানুষ বসে আছে এই রোদের মধ্যে, মানুষ ঘামছে কিন্তু যাচ্ছে না কেন? এরকম একজন ব্যক্তিত্ব যাকে এক নজর দেখার জন্য তারা এই অপেক্ষাটা করছেন। পৈতৃক বসতবাড়িতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ গ্রামে এসেছিলেন 2017 সালে। 8 বছর পর নতুন পরিচয় পেয়ে সবাই আনন্দে আত্মহারা। বিভিন্ন ব্যস্ততার কারণে উনি তো আসা হয় না আমাদের গ্রামের বাড়িতে। এখন আসছে, আমরা ফুল ফ্যামিলি নিয়ে আসছি, পরিবার নিয়ে আসছি, ভাই বোন, বন্ধু বান্ধব, সবাই উল্লাস পিছনে দেখা যাচ্ছে। সো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। আমাদের তো সোনা সন্তান ছিলেন, আমাদের দেশের জন্য, গ্রামের জন্য অনেক সোনা বই আনছেন। আমরা চাই ওনার মতো লোক দিন দিন দেশে আসে, বাংলাদেশে বাংলাদেশ ডেভেলপ করুক, উন্নত হোক, সমাজ ওই সব জবগুলা বন্ধ হয়ে যাক। চোর, ডাকাত, বদমাশ এগুলি যখন না থাকে মতো দেশের উন্নতির মতো, আর মন্ত্রীও টাকা যদি চুরি করি দেশে বিদেশে ফাঁসাল না করার মতো। পরে খোলা মাঠে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এখন কুয়াশা এখন বড় হয়ে গিয়ে তারা খুব ভালো লাগবে ব্যাংক দেখো
এ সময় চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় বেশ কিছু শ্লোক বলেন ডক্টর ইউনূস। ছোটবেলা ঠাট্টা করি একজনে কইতাম আর রশিদ টেন্ডুলার ঠাট নজমিয়ার আট চালাবাড়ি ফরক মিয়ার মোটর গাড়ি। পরবর্তীতে বললাম যে নজমিয়ার করে শহরে গিয়ে শহর করে বিলাপি করি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা আবারও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন এবার সিলেটের কানাইঘাটে 16 এবং মৌলভীবাজারের বড়লেখা থেকে 44 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে সকাল 8টার দিকে কানাইঘাটের 8 গ্রাম সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করে বিএসএফ। বিজিবি টহল দল তাদের আটক করে। আটককৃতরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, যাচাই বাছাই চলছে তাদের তথ্যগুলোর। পাশাপাশি বিএসএফ এর সাথে আলোচনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে বিজিবি। এছাড়া সকালে মৌলভীবাজারের বড়লেখার লাথু এবং পাল্লাথল সীমান্ত দিয়ে পুশিন করা 44 জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে 12 জন পুরুষ, 18 জন নারী এবং 14 জন শিশু রয়েছে। তাদের রাখা হয়েছে লাথু স্কুলে এবং তথ্য যাচাই বাছাই করছে বিজিবি। বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, ভীষণ উদ্বেগজনক বলেও মনে করেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন আরও জটিল এবং দীর্ঘায়িত করতে প্রতিবেশী রাষ্ট্রটি এমন করছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তারা। এই ইস্যুতে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকদের শঙ্কা, সামান্যতম দুর্বলতা দেখালে আরও বাড়তে পারে পুশিনের মাত্রা। পেহেলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা, সেই উত্তেজনার পারদ গড়িয়েছিল যুদ্ধের দামামায়। পরমাণু শক্তিধর দুই দেশের এই টানাপোড়েন যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সীমান্তে পুশিন করে প্রতিবেশী ভারত। 8 মে থেকে টানা 4 দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে 74 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 7 মে যে 66 জনকে পুশিন করে তারা সবাই ভারতীয়। একই দিন কুড়িগ্রামে রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়েও 36 রোহিঙ্গাকে পুশিন করেছে ভারত সরকার। এসব ঘটনায় ক্ষুব্ধ ঢাকা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দিল্লিকে। দেয়া হয়েছে কূটনৈতিক পত্র। প্রতিবাদ লিপি দিয়েছি, তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব। অব্যাহত এই পুশিনের ঘটনাকে অস্বাভাবিক হিসেবেই দেখেন কূটনৈতিক ও ভূরাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে বাংলাদেশে যে পুশিনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক এই কারণে যে দুদেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তা নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি যেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার চুক্তিও রয়েছে। ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে সেটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, পুশিনের মাধ্যমে এটাকে আগে দীর্ঘায়িত এবং জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে আমার ধারণা। সুতরাং সেখানে কূটনৈতিকভাবে এর কড়া প্রতিবাদ করা উচিত। যদি বাংলাদেশি নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার একটা সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। এ ধরনের অন্যায্য আচরণের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বলছেন এ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে অথবা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেওয়া এবং অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্তরক্ষী বাহিনীদের দ্বারা এই বন্ধ করা উচিত। তবে কোনো অবস্থাতে এখানে ছাড় দেওয়া যাবে না। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিলম্বের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। তাদের দাবি, দ্রুত মেয়র হিসেবে শপথ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে ইশরাক হোসেনকে। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে রাস্তা বন্ধ করে দেয়, এতে 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। কাল সকালে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।
বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। এরই মধ্যে শতাধিক দাঁড়িয়ে যান ফুটপাথে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ করানোর দাবি তাদের। ঘণ্টা খানেকের মধ্যে জমায়েত বাড়ে। তখন নগর ভবনের ঠিক নিচে সমাবেত হন তারা। চলতে থাকে বক্তৃতা। উনি নির্বাচিত হয়েছে, এখন আমরা আমাদের দাবি উনি ওনার জায়গায় বসবে। তারা আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না, তো এখানে তো গণতন্ত্রের আমি কোনো ছোঁয়া ফাটাও দেখতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব নেয়, আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক এগিয়ে নিয়ে যাবে। নেতাকর্মীরা বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। তাদের অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের এই রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না। এই শপথ পরায়ণে যারা এখনো সহযোগিতা করতেছেন না, আমরা তাদেরকে আগামী দিনে চিহ্নিত করে এই সিটি কর্পোরেশনের শপথ নিয়ে তারপর এখান থেকে ঘরে ফিরব। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় এসে বেশি বাড়াবাড়ি করলে জনগণ সেই ক্ষমতা কেড়ে নিতেও জানে। জনগণ যেমন ফুলের মালা পরাতে জানে গলায়, জনগণ তেমনি জুতার মালাও পরাতে জানে। বিক্ষোভকারীদের একাংশ অবস্থান নেন নগর ভবনের সামনের সড়কেও। যান চলাচল বন্ধ করে দেন তারা। আদালতের রায় বাস্তবায়ন করা না হলে টানা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ। 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। রায়ে নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার আশার কথা জানিয়ে আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবী অনুপস্থিত দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এই মামলার শুনানি হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, দল নিষিদ্ধের ক্ষমতা আদালতের নেই, কিন্তু তৎকালীন হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। একই সাথে জামায়াতের আইনজীবীরা তাদের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে যুক্তি দেন। বলেন, জামায়াতের সঙ্গে এই প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা প্রতীকটি তাদের। সব নির্বাচনে জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে, ইলেক্টেড হয়েছে, মন্ত্রী হয়েছে। ফলে জামাত ইসলামীর সাথে দাড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে। 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার সভাপতিত্বে ফুল কোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। নির্বাচন কমিশনের আইনজীবীরা জামায়াতের নিবন্ধন ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক এবার বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের প্রথম চমক। সৌদি আরবে দেয়া ভাষণে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার আকস্মিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন দেশটিতে শান্তির জন্য নতুন সরকারকে সুযোগ দিতে চান তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এসেছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই সিদ্ধান্ত। এমনকি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকও করেছেন ট্রাম্প। গৃহযুদ্ধ আর একাধিক দেশের প্রভাবে বিধ্বস্ত, অস্থিতিশীল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ায় স্বস্তি আর শান্তির সম্ভাবনা। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মুখে। উল্লসিত সিরীয়রা।
সত্যি বলতে খুব আনন্দের খবর। আমরা খুব খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। দেশের জন্য এই পদক্ষেপ যেন মঙ্গলজনক হয়। বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় সরে গেছে। আশা করছি ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। রিয়াদে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দিচ্ছিল সৌদি আরব। তুরস্ক সহ কয়েকটি আরব দেশও করেছে সুপারিশ। সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে। আশা করছি তারা দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে। আমরা এটাই দেখতে চাই। তারা বহু বছর ধরে যুদ্ধ আর হত্যার সাক্ষী, আর তাই সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে তারা শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ পায়। এমনকি চলমান মধ্যপ্রাচ্য সফরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে সাক্ষাৎও করেছেন ডোনাল্ড ট্রাম্প। একসময় আল কায়েদার কমান্ডার ছিলেন সিরিয়ার HTS গোষ্ঠীর নেতা আল শারা, যার বিষয়ে তথ্যের বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারে সাজাও ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন নুসরা ফ্রন্ট। পরবর্তীতে নাম বদলে রাখা হয় HTS। গত ডিসেম্বরে শারার নেতৃত্বেই উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। এরই সাথে শেষ করছি আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে।